না, এটার কোনো রহস্য নাই। চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারছি না, কারণ বেশি বলতে গেলে গল্প বলা হয়ে যাবে। পারুল বানু একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা, যিনি পারুল বানু একটি গ্রামীণ চরিত্র, যিনি একজন মা, আর এক অর্থে বলা যায় একটু আশ্রিত, কিন্তু পারুল বানু ইজ এ ভেরি ভাইটাল রোল অফ দিস ফিল্ম। ওই এক ঝাক্কই মাত্র দুজন, সিয়াম আহমেদ, যে আসলে আমার কাছে একদম নতুন মানুষ না, আমরা একসাথে একটা নাটকে অভিনয় করেছিলাম, এবং আমি সিয়ামের একজন কি বলবো গুণমুগ্ধ অবশ্যই, আর সাথী, ও একদমই আমার কাছে নতুন। তো এই দুজন কি আমি বালক বালিকাই বলি আর কি, মানে এই দুজন আসলে এমন সুন্দর করে পুরো সময়টাতে ডিরেক্টর কি বলছেন, সহশিল্পীরা কি বলছেন এবং কি করলে ভালো হয়, এত মনোযোগী ছিল এবং পুরো কাজটাকে ওরা এত যত্ন করে নিয়েছিল যে আমাদের মনেই হয়নি নতুন ছেলে মেয়েদের সাথে কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আমাদেরই মানে সঙ্গীদের সাথেই আসলে কাজ করছি। আচ্ছা, গ্যাপের কারণটা হচ্ছে যে একটা সময় যখন আমি ২১শে টেলিভিশনের জন্য বন্ধন তৈরি করি, এবং তার পরপরই না আমার ক্যামেরার পেছনের প্রতি একটা আকর্ষণ জন্মে যায়, এবং তখন আসলে আমি একটা দীর্ঘ সময় মানে প্রডিউসিং জবে এবং ডিরেকশনে কাজ করি। ওই আমার তখন কাজ ছিল লম্বা লম্বা সিরিয়াল প্রডিউস করা ইত্যাদি, বা ডিরেকশন দেওয়া। তো সেই কারণেই আসলে পিছনে চলে যাওয়া, কারণ তখন কেন জানি হঠাৎ করে মানে ক্যামেরার সামনের চেয়ে ক্যামেরার পিছনের আকর্ষণটা আমার কাছে বেশি মনে হয়েছিল। এবং একজন অভিনেতার জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তার মনোযোগ, আর আরেকটা হচ্ছে গিয়ে তার বিশ্রাম। একজন অভিনেতা যদি সুন্দর মতো বিশ্রাম না নিতে পারেন এবং তার যদি পূর্ণ মনোযোগ না থাকে, তাহলে আসলে কাজটা কখনো কাজ হয় না, কাজের মধ্যে ঘাটতি থেকে যেতে বাধ্য। এটা হচ্ছে আমার রিয়েলাইজেশন। তো যে কারণে আমি আসলে, আর আমি ব্যক্তিগতভাবে একসাথে ২-৩টা রকমের কাজ অ্যাট এ টাইম করতে পারি না। দেখা গেছে আমি আমার এত সিরিয়াল প্রডিউস করেছি, কিন্তু সেই সব জায়গাতে কিন্তু আমাকে আপনি অভিনয় বিশেষ খুঁজে পাবেন না, হয়তো ছোট একটা দুটো ক্যারেক্টারে মেজর ক্যারেক্টার বা মেজর রোলস প্লে করেছেন কিন্তু বাংলাদেশের সমস্ত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। তো ওইটাই ছিল মূল কারণ এই গ্যাপের। এবং আমি টানা প্রায় ১৫-১৬ বছর একদম টানা ডিরেকশন দিয়ে গেছি হচ্ছে গিয়ে সিরিয়ালগুলোতে, এবং তারপরে অন্যান্য কাজে ডিরেকশন দিয়েছি। ধরেন আমি লাস্ট 20 ইয়ার্স ধরে ডিরেকশনে কাজ করেছি, এবং যেহেতু ক্যামেরার পেছনে ছিলাম, আমার তখন কিন্তু সামনে আসার কোনো আগ্রহ জন্মায়নি। হঠাৎ মনে হলো কি, অনেক বছর ক্যামেরার পেছনে কাজ করতে করতে আমি এবার ক্লান্ত হয়ে গেছি। তো এখন মনে হলো যে আমি এমন একটা কাজ করতে চাই যেখানে আমি একটু মানে আমার 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 মনের খোরাকটা বেশি হবে, আমার আমার শারীরিক পরিশ্রমটা কম হবে। না, অভিনয়ও একটি শারীরিক পরিশ্রম সাধ্য কাজ, আমি সেই অর্থে বলিনি, ডিরেকশনের চেয়ে কম। তো তখন মনে হলো যে, আর আমি আসলে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ কিছু মনে করবে না, মানে এই টানাটানির বাজেটে কাজ করতে করতে, আর একটা নন ডিমান্ডিং টেলিভিশন ইন্ডাস্ট্রি, সরি, হ্যাঁ, মানে এখন আর নতুন করে তো কেউ কিছু খুঁজছেন না, আর টেকনোলজিক্যাল একটা শিফট হয়ে গেছে সব ওটিটি প্ল্যাটফর্ম, বা আমার কাছে মনে হয়েছে যে এখন এই সময়টা আমার কাজের জন্য সবথেকে সুবিধাজনক জায়গা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এবং ফিল্ম। আমি আমার যে বেড়ে ওঠার জায়গা বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশন চ্যানেল, এই জায়গাটাকে আমি একদমই অশ্রদ্ধা করছি না, বাট আমি বলছি সময়ের সাথে এখানে এক ধরনের পরিবর্তন আসতে হবে। কিন্তু যেহেতু এখানে বাজেট সীমিত, ফলে যে মানে কন্টেন্টগত যে কোয়ালিটির যে পরিবর্তন, সেটা আসলে এখানে আমরা আনতে পারছিলাম না। তো এখানেও আমি আসলে একটু সে ব্যাপারে ক্লান্ত হয়ে গেছিলাম। তো তখন আমার মনে হলো যে আমি আসলে মানুষের তো সবসময় টার্নিং পয়েন্টস আসে লাইফে নানা রকম। তো আমার মনে হলো যে আমি এরপরে আমার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকবো অনেক বেশি অভিনয় দিয়ে। তখন আমি ভাবলাম যে এখন আমি ভালো রকমভাবে বিশ্রাম নিতে পারবো এবং একটু মনোযোগও দিতে পারবো, এবং আমার প্রায় ২০ বছরের একটা টানা গ্যাপ, তারপরে আমি আবার একটু নতুন করে আসছি। অবশ্যই আমি এখন আর ৯০ দশকের আফসানা মিমি না, এখন আমার বয়স বেড়েছে, ঠিক আছে, এবং ন্যাচারালি আমাকে এখন আর সেই ৯০ দশকের সময়কার মতো মানে একজন তরুণী বা একজন যুবতী মনে হবে না। অবশ্যই আমি এখন একটু একটা বয়স্ক রোলগুলোতে অনেক কাজ করতে পারবো। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ওয়াই নট, দিস ইজ দ্য রাইট টাইম, কারণ এখন ওটিটি প্ল্যাটফর্ম বা ফিল্মগুলো অনেক ইন্টারেস্টিং সব গল্প নিয়ে কাজ করছে। আগেকার মতো সেই নায়ক নায়িকার কনসেপ্ট কিন্তু ভেঙে গেছে, এখন কিন্তু চরিত্রগুলো হয়ে উঠছে শক্তিশালী। তো তখন আমার কাছে মনে হচ্ছে, ও ভালো কথা, অনেক নতুন ডিরেক্টরস এসছে, নতুন নতুন চিন্তা নিয়ে অনেক নতুন ছেলেমেয়েরা এসছে কাজ করতে, এবং অনেক নতুন ছেলেমেয়েরা অভিনয়ে কাজ করছে। তো সব কিছু মিলে আমার মনে হলো যে
এটা একটা ভালো সময় হতে পারে আমার অভিনয় ফেরার জন্য। তো যখন আমি মনে মনে ভাবছিলাম অভিনয় ফিরবো, আসলে তখনই হঠাৎই পাপপুণ্যের প্রপোজালটা আমার কাছে চলে আসে, সেলিম ফোন করে। তো ওই যে বলছিলেন না যে কেন পাপপুণ্যই, কারণ পাপপুণ্যর মানে প্রপোজালটি আমার কাছে প্রথম এসছে। তো আমি পাপপুণ্যতে অভিনয় করলাম, গিয়াসউদ্দিন সেলিমের ইমপ্রেস টেলিফিল্মের। তারপর নূর ইমরান মিঠুর পাতাল ঘরে কাজ করেছি, যেটা এখনও সেন্সারে যায়নি। তারপর রিহান রহমানের নিখোঁজে কাজ করলাম ওটিটি চরকিতে, ওটা একটা ওয়েব সিরিজ। আর এখন অপেক্ষা করছি এবছর আমার একটা খুবই চমৎকার একটা গল্পে অভিনয় করার কথা, খুব একটা বলতে পারছি না এখন, মানে ডিসক্লোজ করতে পারছি না। তো আমার অভিনয় থেকে ক্যামেরার পেছনে চলে যাওয়াটা বরং অনেক হুটহাট সিদ্ধান্ত ছিল, কিন্তু আবার ফিরে আসার সিদ্ধান্তটা বরঞ্চ অনেক গোছানো। প্রথম গুরুত্ব গিয়াসউদ্দিন সেলিম। কারণটা হচ্ছে যে সেলিম তো একটা রাইটার ডিরেক্টর, এবং মানে স্টোরি টেলার হিসেবে তার উপর আমার প্রচণ্ড মুগ্ধতা, আর ডিরেক্টর হিসাবে তো অবশ্যই। তো আমি ওর হাউস ওয়াইফ করেছিলাম ওর ডিরেকশনে, অবশ্যই লেখাটা ওর ছিল। তো প্রথম গুড় মিষ্টি আসলে গিয়াসউদ্দিন সেলিম। এবং তারপরেরটা চরিত্র ইটসেলফ, মানে আমার চরিত্র পারুল বানু, যেটা বলছিলাম যে পাপ্পুনে পারুল বানু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এবং তারপর ইমপ্রেস টেলিফিল্ম, অবশ্যই ঘরের ছবি করা চঞ্চল চৌধুরী, সিয়াম। কারণ সিয়াম আর আমি একটা অসম প্রেমের গল্প করেছিলাম চয়নিকা চৌধুরীর, এবং সেটাতে আমার অভিনয় খুব পচা হয়েছিল। আমি সিয়ামকে দেখে বলছিলাম যে সিয়াম শোন, এরপর না তোর সাথে আমি কাজ করব, কিন্তু বুঝছিস অসম প্রেম না, এবার মা ছেলের ক্যারেক্টার করবো, বুঝলি? না, এটা কোনো রহস্য নাই, এটার কোনো রহস্য নাই, মানে ওকে আমি ফিল করি তাই হাসি। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমি যদি বলি যে আপনারা পাপপুণ্য দেখতে আসবেন, তাহলে মনে হবে কেমন পাবলিসিটি ব্যাপার। কিন্তু আপনারা যদি কোনো ভালো গল্প দেখতে চান সিনেমার পর্দায় এবং ভালো অভিনয়, তাহলে পাপপুণ্য দেখতে আসতে পারেন। আর আরেকটা অ্যাঙ্গেল থেকে একটু বলতে চাই, ধরেন ওকে ফাইন, সোশ্যাল মিডিয়া তো আছেই আমাদের জীবনে, কিন্তু হয় না মানে সোশ্যাল মিডিয়া তো লাইক যে প্রতিদিনকার জীবনযাপনের মতো যে ও আছেই, কিন্তু যদি আপনি আসলে হলে গিয়ে অনেক মানুষের সাথে বন্ধুদের নিয়ে ফুর্তি করতে করতে সিনেমা দেখেন, লাগে না একটা সোশ্যাল গ্যাদারিং, সেটার জন্য কিন্তু পাপপুণ্য হতে পারে একটা মজার জায়গা। শুধু পাপপুণ্য না, বাংলাদেশের যে কোনো সিনেমা। কারণ দেখেন আমরা বলি যে আমাদের সিনেমা পিছিয়ে আছে, আমরা বলি যে আমাদের হল নাই, আমরা বলি যে আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে, কিন্তু আপনার এবং আমার প্রত্যেকটা মানুষের এফোর্ট কিন্তু এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। কীভাবে? বিকজ যখন আপনি হলে যাবেন, আমি হলে যাব, এবং আমরা প্রত্যেকটা সিনেমাকে দেখবো এবং এটা ভালো মন্দ বলবো, তখন ইন্ডাস্ট্রি আসলে এগোবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।